হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বলবো সোনমার্গ থেকে 0 পয়েন্ট যেতে গেলে ট্যাক্সি ভাড়া কত লাগে, আর এখানকার যেসব ট্যাক্সি ড্রাইভার আছে তারা কত চায়, আর দেখাবো 0 পয়েন্টটা ঠিক কেমন, আর সেখানে কি কি আছে, আর এখান থেকে ট্যাক্সি করার পরে কতগুলি স্পট দেখায় তারা, কত টাকায়, সমস্তটাই বলবো, সঙ্গে থাকুন। অ্যাকচুয়ালি ট্যাক্সি বলতে এখানে বিভিন্ন ছোট গাড়ির কথা বলছি, যেমন টাটা সুমো আছে, কোয়ালিস আছে, এরকম 7 সিটার 8 সিটার বিভিন্ন গাড়ি আছে। তো আপনারা কতজন যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে যে কোন গাড়ি করবেন, গাড়ির সিটের সংখ্যা, আর তার সঙ্গে আপনারা যতজন যাচ্ছেন সেই সংখ্যার তারতম্যে ভাড়া কিন্তু উপর নিচু হবে। তো মোটামুটি যদি 7 সিটারের একটা গাড়িতে যদি আমরা 7 জন মিলে যাই, তাহলে ওখানে কিন্তু প্রথমে অনেক টাকাই চাইবে, পার হেড 1000 টাকা পর্যন্তও চায়, কারো কাছে তার থেকেও বেশি চায়। তো জেনারেলি যেটা ন্যায্য ভাড়া সেটা বলা খুবই কঠিন, আর ওরা এমনভাবে আপনাদের সঙ্গে ডিল করবে যে ওই রেটেই আপনাকে যেতে হবে, ওরা যে রেট বলবে, আর ওর থেকে কমে আপনি কোনোভাবেই কারো কাছ থেকেই যেতে পারবেন না। ওরা বিভিন্ন চার্ট দেখাবে যে আমাদের এটা সরকারি চার্ট, আমরা এর কমে কেউই যেতে পারবো না, বা আপনি আগে যান পরে যান যে কোনো গাড়ি করুন আপনাকে এই রেটটাই দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও আপনারা থেমে থাকবেন না, আপনারা ফুল চেষ্টা করবেন। আর আমাদেরও এরকম, আমরা যখন গেছিলাম তখন আমাদের কাছেও ঠিক সেম এইভাবে ওরা আমাদের ওপরে জোর জুলুম করে প্রচণ্ড। আর আমরা একটু ঘুরে ঘুরে তারপরে লাস্ট 300 টাকা করে পার হেড ঠিক করি, এক একটা গাড়িতে 7 জন করে যাব, আমাদের 2টো গাড়ি লেগেছিল। তবে অনেক বার্গেইন করতে হয়, আর সেই জন্য কিছু সময় আগে গেলে সুবিধা হয়, কারণ ওখানে গেলে বার্গেইন যদি না করেন তাহলে একদম নিশ্চিত ঠকবেন। ওরা সবসময়ই চেষ্টা করে যে কতটা একটা মানুষের কাছ থেকে নেওয়া যায় টাকা। সোনমার্গ থেকে গাড়ি করে একটুখানি যেতে না যেতেই সামনে একটা চেকপোস্ট আছে। তো আবার কেউ কেউ বলে যে ওই চেকপোস্টে গিয়ে আপনারা বলবেন যে আপনাদের এই দামে নিয়ে আসছি আমরা, এর কম কখনোই বলবেন না, এরকম বিভিন্ন রকম গল্প ওরা দেয় সেই টাইমে। কিন্তু আমরা অনেক কষ্টে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে ঘুরেছি ওখানে, বিভিন্ন গাড়িতে যোগাযোগ করেছি, আর একজন যদি কেউ ধরে সে কখনোই ছেড়ে যায় না, তাকে যতবারই বলা হোক। আর আপনারা চেষ্টা করবেন ওই রকম যদি কেউ সঙ্গে লেগেই থাকে তাকে আগে পার করার চেষ্টা করবেন, তা নইলে আপনি কোনো ডিল করতে চাইলেও সে এমনভাবে দাঁড়িয়ে থাকবে, বাধা দেবে যে আপনার তার গাড়িতেই যেতে হবে শেষ পর্যন্ত, নইলে একদমই হবে না। আচ্ছা, এই যে সামনে লেকটা দেখতে পাচ্ছি বরফে পুরো জমে আছে, আর যে ঝর্ণাটা পড়ছে সেটাও বরফাবৃত পুরো, এটি হলো 0 পয়েন্ট। এখানের পরিস্থিতি যেমন হাওয়া বইছে, একদম ঠান্ডা হিমশীতল হাওয়া, আর এই যে এই ঝর্ণাটা এটাই হচ্ছে 0 পয়েন্ট, যেটা পুরো বরফ হয়ে গেছে, সর্দি লেগে যাচ্ছে এমন অবস্থা। এই যে 0 পয়েন্টে এসে এখন বরফ খাবো, আমরা বরফ খাচ্ছি। বরফ চারপাশে শুধু বরফ আর বরফ, এটা লেকটা পুরোই বরফে জমে গেছে। কোনো জায়গায় গিয়েই কোনো কিছু বাদ দিতাম না। এখানেও যেমন দেখতে পাচ্ছি লেকটা পুরো জমে আছে, তো আমি এর মাঝখানটায় যাব, যত রকমের যত পাগলামি আছে সব আমার লাগবেই লাগবে। তো যাই হোক, এখন সেখানে যাব। ঝর্ণা
ঝর্ণা সবই বরফে তৈরি। রিস্ক নিয়ে নিয়েছি মাঝখান অবধি যাওয়ার, কিন্তু এই বরফগুলো কতটা শক্তিশালী সেটা একটু পরীক্ষা করে দেখছিলাম। কারণ হঠাৎ করে যদি চলে যাই আর যদি বরফ ভেঙে নিচে পা ঢুকে যায়, এই ঠান্ডা জলে পুরো নিউমোনিয়া হয়ে মরে যাব। কারণ ওইখানে শুকানোর কোনো স্কোপ নেই, ওইভাবেই যেতে হবে। যদিও পা একেবারে যে ভেজেনি সেটা বলা যাবে না, ভিজে গেছিল, কিন্তু সেটা সহ্য করা যাচ্ছিল, তাই অতিরিক্ত ভেজেনি। এখানে একটা গাড়ি এসেছিল, সেই গাড়িতে দুটো জিনিস বিক্রি হচ্ছিল, একটা হচ্ছে চা আর একটা হচ্ছে ম্যাগি, আর তার পাশেই আগুন পোহানোর জন্য কিছু আগুন জ্বালিয়ে রেখেছিল। তো এটা খুবই কাজে দিয়েছে। এখানে একটু হাত টাতগুলো শিখে নিচ্ছিলাম, কারণ অবস্থা খুবই খারাপ। ওখানে মাইনাসে টেম্পারেচার, -6-7 ডিগ্রি তো হবেই, আর তার সাথে কোনো মোবাইল নেটওয়ার্কও কাজ করছিল না, কোনো টাওয়ার ছিল না। জিরো পয়েন্টে এসে চা খাচ্ছি। मेरा कितना हुआ है? एक एक भैया के दे दो। চায়ের দাম 20 টাকা, কিন্তু এর মূল্য এই মুহূর্তে এখানে অনেক। চায়ের টেস্ট সেরে একটু আশপাশটাও ঘুরে দেখছিলাম। ওপাশে তো লেকটা আছেই, আর তার বিপরীতে এই জায়গাটাও ভালো করে দেখছিলাম। একটু এখানকার স্নিগ্ধ হাওয়াটা নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ওখানে ম্যাগিও বিক্রি হচ্ছিল, সেই ম্যাগিটা 100 টাকা করে প্লেট ছিল। চারপাশ বরফে বরফ চারপাশে, আর হাওয়া এত তেজ মানে হাওয়া যাবে না, যে এখানে হাওয়া হিম শীতল হাওয়া, এইসব বরফে হিম শীতল গায়ে কাঁটা লেগে যাচ্ছে। এখানে স্নো বাইকের অপশানও আছে, যদিও সেটা আমার সেদিন চড়া হয়নি। তো এবার আমরা ফিরে আসছিলাম, সেই বরফে জমা লেকটা আবার ক্রস করতে হচ্ছিল আমাদের। আর এই ভিডিওটা করতে খুবই ভালো লাগছিল, চারপাশে বরফ জমা আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি, আর একটা পাশে তো পুরো বরফের পাহাড়, অসাধারণ দৃশ্য। তো এই সোনমার্গ থেকে 0 পয়েন্ট অবধি আসতে আমাদের 4খানা স্পটে দাঁড় করানো হয়েছিল। একটা হচ্ছে যেখানে বলা হচ্ছিল যে ওখানে মাছ চাষ হয় বা মাছ ধরা হয়। দ্বিতীয় হচ্ছে অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু, হেলিপ্যাড আছে। আর একটা হচ্ছে যেখান থেকে অমরনাথ যাত্রা পায়ে হেঁটে শুরু। তৃতীয় স্পট কাশ্মীরের লাস্ট ভিলেজ, আর চতুর্থ জোজিলা পাস। তারপরেই এখানে 0 পয়েন্ট, আর এখান থেকে এবার আমরা সোনমার্গ যাব আবার। এই সোনমার্গ থেকে 0 পয়েন্ট আসার রাস্তাটা অসাধারণ, চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যাবে। ফেরার পথে ভাবছিলাম, এই রোডটাই তো লাদাখ চলে গেছে, নেক্সট টাইম যখন আসবো এই রোড দিয়ে লাদাখ অবধি যাব। এখানটাই এত সুন্দর, না জানি এরপরে আরও কত সুন্দর প্রকৃতি ওয়েট করছে আমার জন্য। যখন ফিরছিলাম তখন প্রায় 11টা মতো বেজে গেছে। তো ফিরে এসে দেখলাম যে ওখানে পর্যটকে ভর্তি,
তা ভাবছিলাম আমরা খুব ভালো সময়কে ঘুরে এসেছি। এখন কিন্তু রেটও অনেকটাই হাই ওখানে সমস্ত জিনিসেরই, আর বার্গেইন করার সুযোগও অনেকটাই কম। কারণ এখন যত লেট হবে আপনার কিন্তু শ্রীনগর ফিরতে ততটাই লেট হবে। আর ওরাও সেটা খুব ভালোভাবেই জানে যে আজকে যারা এসছে এই মুহূর্তে তারা কিন্তু এইখানে ঘুরে তারপরেই যাবে, তো সেই জন্য তারাও কিন্তু তখন রেট কমাবে না। সুতরাং যখনই আসবেন এখানে যত ফাস্ট, যত সকাল সকাল আসতে পারবেন তত ভালোভাবে বার্গেইন করে একটু কমের মধ্যে ঘুরতে পারবেন। এই ব্লগ এই অবধি। পরের ব্লগে আমি গুলমার্গ নিয়ে যাব আমার সাথে আপনাদেরও। ভালো থাকবেন সবাই, বাই।